চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে আপনি এই কথাটা বারবারই শুনবেন যে প্রশ্ন অ্যানালাইসিস করুন, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে প্রস্তুতি নিন, তাহলে আপনার প্রস্তুতিটা সফল হবে। তো সকলেই এই ধরনের প্রশ্ন অনেক শুনেছেন, অনেক ভিডিওতে, অনেক ফেসবুকে কিংবা ইউটিউবে, অথবা অনেকে যারা চাকরি পেয়েছেন তারা এই ধরনের অ্যানালাইসিস করতে বলে। তো এই অ্যানালাইসিসটা আসলে কিভাবে করতে হয় এটা সকলেই হয়তো জানেন না। তো আমরা আজকে সেই অ্যানালাইসিসটাই করব। তো ধরেন শিক্ষক নিবন্ধনের আমরা আজকে গণিত প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে অ্যানালাইসিস করতে হয়। তো ধরেন আমরা প্রথমে গুগলে যাই, আমরা সার্চ করি যে ধরেন শিক্ষক নিবন্ধন প্রশ্ন। আমরা প্রথমে দেখি সর্বশেষ যেহেতু 18তম শিক্ষক নিবন্ধন, তো আমরা বাংলায় লিখি ধরেন 18তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন। আমরা প্রিলিমিনারি যে প্রশ্নগুলো দেখি, এটা ধরেন আছে 18তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন। আমরা দেখবো যে এখানে মূলত গণিত প্রশ্নগুলো আছে কিনা। ওকে, এখানে মোটামুটি হ্যাঁ, সব ধরনের প্রশ্ন আছে। তাহলে 18তম শিক্ষক নিবন্ধন আছে। এখন ধরেন আমরা নেই 17তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন। তো 17তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন যদি আমরা এর আগে কোনটা দেখছি, আমরা স্টাডি অনলাইন ভিডিও। তো ধরেন আমরা এখানে ধরেন হচ্ছে দেই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। এটা কোনটা ছিল? এটা ছিল কলেজ পর্যায়ে। তাহলে আমরা যে কোনো একটা পর্যায়ে দেখি, ধরেন কলেজ। তো 17তম শিক্ষক নিবন্ধনের এটা হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে। তাহলে আমরা এখান থেকে কলেজ পর্যায়টাকে খুঁজে বের করি। স্কুল পর্যায়, এটা হচ্ছে স্কুল পর্যায়। স্কুল পর্যায় 2, এটা হচ্ছে কলেজ পর্যায়। তাহলে আমরা আচ্ছা, এটা পিডিএফ। তাহলে পিডিএফ আমরা ডাউনলোড করি এবং পিডিএফ আমরা ওপেন করতেছি। ওকে, দেখি 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন। এখানে দেখি আমরা গণিতের অংশটুকু, ওকে, গণিত অংশ। তা আমরা হচ্ছে 18তম 17তম পেলাম। এরপরে আমরা বের করবো হচ্ছে 16তম। মানে 16তম আমরা বের করি। 16তমতে আমরা বের করতে গেলে দেখুন এখানেও আমরা পাবো আশা করতেছি 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। আচ্ছা, কলেজ পর্যায়ে এখানে হচ্ছে কলেজ পর্যায়ের গণিত অংশ। ওকে, কলেজ পর্যায়ের গণিত অংশ। এরপর হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার। এখান থেকেও আমরা দেখি কোনটা নেওয়া যেতে পারে। কলেজ পর্যায়ের প্রশ্ন কোথায়? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পিডিএফ। এখানে আমাদের দরকার হচ্ছে কলেজ পর্যায়ে। তাহলে কলেজ পর্যায়ে ডাউনলোড করে পিডিএফটা আমরা ওপেন করি। ওকে, আমরা 18তম 17তম, এ হচ্ছে 16তম এবং এখানে হচ্ছে 15তম প্রশ্ন। তাহলে আমরা মূলত প্রত্যেকটার দেখব যে একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আলোচনা করে দেখব যে এখানে আসলে নির্দিষ্ট টপিক অনুযায়ী আছে কিনা। আমরা এখানে দেখি গণিতের অংশটুকু কোথায়, গণিত। এখানে হচ্ছে এই যে গণিত অংশ মোটামুটি চলে আসছে গণিত। তাহলে আমরা 18তমতে গণিতের অংশ এখানে বের করতে পারছি। গণিত হচ্ছে 50 থেকে শুরু, এখানে আছে। এখন 51 থেকে গণিত শুরু হয়। আমরা বের করব হচ্ছে ধরেন লাভ ক্ষতি। গণিতে শুধুমাত্র লাভ ক্ষতি অ্যানালাইসিস করি, কারণ আমরা যদি এমনিতেই ধরেন যে যদি লিখে দেই শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস, এরকম কোনো টপিক বা ভিডিও এরকম কোনো কিছু আছে এখনো পর্যন্ত? এই উনি সব সময় আসলে শুরুতে বের করে দিয়ে থাকেন যে কিভাবে কোন কোন টপিক থেকে আসছে, কোন কোন টপিক থেকে আসে না এখন পর্যন্ত। তো গাজী মিজানুর রহমানের এটা আসলে এখানে নাই, ফ্রিতে এখন আমি দিচ্ছি না। অনেক সময় অনেক ফেসবুক পেজে এটা পাওয়া যায় যে লাভ ক্ষতি অধ্যায় থেকে এই বছর আসছে, সামনের বছর হয়তো শতকরা থেকে আসছে, শতকরা থেকে কোনো একবার আসে না। এই ধরনের আপনার একটা টেবিল সবসময় দেখতে পাবেন। তো ওই একটা টেবিল যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে ধরেন লাভ ক্ষতিতে একবার আসছে, ধরেন আরেকবার আসে না, ধরেন আরেকবার আসছে, তারপর আরেকবার আসছে। তাহলে প্রতিবারই যখন যদি আসে থাকে, তাহলে তখন ব্যাপারটা কি হবে যে আপনি লাভ ক্ষতি অধ্যায় থেকে কি, ওইখানে তো শত শত অঙ্ক আছে, আপনি কি শত শত অঙ্ক করবেন? তাহলে আপনাকে যদি বলে যে লাভ ক্ষতি থেকে যেহেতু প্রতিবার আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই অধ্যায় শেষ করবেন। তাহলে সে অধ্যায়ের আপনি যত প্রশ্ন আছে সবগুলো যদি শেষ করতে যান, আপনার অনেক সময় লাগবে। এই জন্য হচ্ছে অ্যানালাইসিসটা। ধরেন আমরা এখানে দেখি যে লাভ ক্ষতি নিয়ে আমরা আলোচনা করি যে এই চারটা বিগত যে চারটা শিক্ষক নিবন্ধন 18, 17, 16 এবং 15, এখান থেকে লাভ ক্ষতি থেকে কী কী প্রশ্ন আসছে এটা আমরা আগে দেখি। দেন এখানে লাভ ক্ষতির প্রশ্ন নাই। এখান থেকে লাভ ক্ষতি পিতা পুত্র, এখান থেকে আমরা লাভ ক্ষতির প্রশ্ন দেখতে পাচ্ছি না। 18তমতে নাই, এখানেও নাই। এখানে হচ্ছে গড় বয়স, গড় নিয়ে আসছে এখানে। তারপরে লাভ ক্ষতি থেকে আপনার এই অ্যানালাইসিসগুলো করলে আপনার সবচেয়ে সহজ হবে যে আপনি আসলে টাইপ বুঝতে পারবেন যে কী টাইপের প্রশ্ন মূলত
আসে। তো কী টাইপের প্রশ্ন মূলত আসে সেটা হচ্ছে আপনি একদম ভালোভাবে দেখতে পারবেন। দেখেন লাভ ক্ষতির কিন্তু আমরা প্রশ্ন এখানে পাইলাম না। আমাদের এখান থেকে আসছে হচ্ছে এই যে বীজগণিতের প্রশ্ন আসছে, জ্যামিতির প্রশ্ন আছে, লগারিদম, এখান থেকে আসছে বয়সের গড়, অনুপাত আসছে, এই যে শতকরা আসছে। একটা আমরা লাভ ক্ষতির অঙ্ক পাইছি, এই যে 240 টাকায়। এখন আমরা এই প্রশ্নটা নেই। তো এই প্রশ্নটা আমরা কিভাবে নিব, ধরেন এই প্রশ্নটা আমরা হচ্ছে নিব একটা স্ক্রিনশট দিয়ে নিই আমরা, যেহেতু এটা একটা একটা স্ক্রিনশট দিয়ে নিই। এটা আসছে হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে। আমরা টাইপগুলো বোঝার চেষ্টা করতে, আপনারা যদি এই টাইপগুলো বুঝতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা অধ্যায়ের খুব বেশি প্রশ্ন আপনার করতে হবে না। তো খুব বেশি প্রশ্ন করার প্রয়োজন পড়বে না। তো আমরা এখানে হচ্ছে স্ল্যাশ টেবিল কার্ডস ফ্রেম, ওকে, আমরা এই গোল ডকের মধ্যেই রাখি আপাতত। পরে আমরা দেখতেছি যে এটাকে কী করা যায়। আচ্ছা, এখানে এটা রাখলাম। এটা হচ্ছে 18তমতে আসছে, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18তমতে আসছে। এখন আমরা দেখি 17তমতে লাভ ক্ষতির প্রশ্ন দেখি। এখানে ধরেন 17তমতে প্রশ্ন, 17তম একটা মুনাফা। এই যে দেখেন একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে, এটা হচ্ছে 17তম। আপনাকে বুঝতে হবে যে প্রশ্নের টাইপটা কি। যাক, এখান থেকে প্রশ্ন কপি করলে মূলত নষ্ট হয়ে যায়। ওকে, আমরা প্রশ্নটা কপি না করে একটা স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে প্রশ্নটার সমস্যা হবে না। ধরেন আমরা প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নিলাম। 17তমতে আমরা দেখি হচ্ছে একটা প্রশ্ন এই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে 16তম। তাহলে 16তমতে আমরা দেখি, 16তমতে আমরা আচ্ছা 17তমতে যদি আরও থাকে সেখানে দেখে নেই যে আরও আছে কিনা। 17তমতে মূলত প্রতি অধ্যায় থেকে একটার বেশি থাকে না, হঠাৎ কখনো রিপিট হয় যে একই অধ্যায়ের। আচ্ছা, 16তমতে দেখি এখন আমরা। 17তমতে নাই। মুনাফার অঙ্ক আসছে এখান থেকে, বীজগণিত 75। তো এই সময়ে এই অধ্যায়ে আসলে মূলত নাই। এখান থেকে হচ্ছে আসলে আপনার আসে নাই, যেহেতু 16তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের প্রশ্ন এটা। তো আপনাদের যাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক থাকবে তাদের তো একদম হাতে নাতে আপনি মানে প্রতি পৃষ্ঠা পড়ে পড়ে সহজে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে গুগলে এরকম করে দেখাচ্ছি যেন এটা আপনার জন্য সহজে। তাহলে 16তমতে আসলে আমরা নাই, তাহলে 16তমতে হচ্ছে ধরেন নাই। ওকে, যেহেতু 16তমতে যেহেতু নাই, তাহলে এটা হচ্ছে 16তমতে আসে নাই। কোত্থেকে আসে নাই? লাভ ক্ষতি থেকে আসে নাই। ওকে, কি 16তমতে আসে না। এখন 15তমতে আমরা দেখি, এটা হচ্ছে গড়ের অঙ্ক, এটা হচ্ছে অনুপাত, লসাগু, এখানে শ্রমিক, সুদ কষা। এই যেখানে আসছে আমরা একটা অঙ্ক পাইছি, সেটা হইতেছে, আমরা এখান থেকে যদি দেখি যে লাইভ এমসিকিউ থেকে প্রশ্নটা এখান থেকে আমরা পাইলাম। এটা হচ্ছে 15তমতে আসছে, 15তম। এটা করলে আপনার সুবিধাটা কি হবে, যে আপনার অনেক সময় নষ্ট হচ্ছে। আসলে বিষয়টা তা না, আপনার এটা করতে খুব বেশি সময় লাগবে না। 1 দিন বা 2 দিন, আপনি যদি 2 দিন বা 3 দিন সময় দিয়ে গণিতের এই টপিকগুলো বের করেন, দেখবেন প্রতি অধ্যায় থেকে আপনি যদি 10টার মতো অঙ্ক করেন, তাহলে আপনার মূলত গণিতে 25-এর মধ্যে, যারা মোটামুটি দুর্বল তারা গণিতে 25-এর মধ্যে 16-17 তো এমনিতেই পাবেন। যদি ঠিক এইভাবে হিসেব করে আপনি মোট 10টা করে অঙ্ক করেন, তাহলে আপনার সর্বশেষ দেখা যাবে যে মোট 100টার মতো অঙ্ক। হ্যাঁ, 10টা টপিক যদি আপনি পড়েন, 100টার মতো অঙ্ক। তাহলে 100টার মতো অঙ্ক করলে আপনি 10 মার্ক তো চোখ বন্ধ করে পাবেন। আর আপনি যদি আরেকটু অ্যানালাইসিস একটু বেশি সময় দিতে চান, আপনি ধরেন হচ্ছে 5 দিন সময় দেন অ্যানালাইসিসে, তাহলে আপনার জন্য, যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন এখন অনেক দেরি, তাহলে তখন আপনি মোটামুটি 17-18 এমনিতেই পাবেন, যারা একদম গণিতে খুবই দুর্বল। আমরা এখানে দেখতেছি যে প্রতি অধ্যায় থেকে আসলে একটার বেশি অঙ্ক সাধারণত আসে না।
প্রতি টপিক থেকে, যেমন পিতা পুত্র এখানে আসছে, অনুপাত আসছে, এখান থেকে আর বেশি নাই। আচ্ছা, এবার আপনি দেখেন যে আমাদের অঙ্কের টপিকটা কি, যেহেতু 16তমতে আসে নাই, 15তমতে আসছে, এখন আমরা 14তম একটা প্রশ্ন বের করে রাখি। আমরা 14তম একটা প্রশ্ন বের করে রাখবো। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। কেন আমরা 14তম, আমরা প্রথমে আগে এইগুলো দেখব, বোঝার চেষ্টা করবো এই জিনিসগুলো কি, তারপর হচ্ছে আমরা 14তম যে প্রশ্নটা আছে সেই 14তম প্রশ্নতে যাব। সেখানে মূলত এই টাইপের কাছাকাছি কোনো প্রশ্ন আমাদের আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে এরকম। কারণ একটা যদি আপনি লাভ ক্ষতির অধ্যায়ের অঙ্ক দেখেন, তাহলে সেখানে দেখবেন যে অনেক প্রশ্ন আছে, আপনি অঙ্ক করে শেষ করতে পারবেন না। মোটামুটি এক অধ্যায় থেকে 150-200 অঙ্ক পাবেন। 150-200 অঙ্ক করলে আপনার সেখান থেকে আপনি পরীক্ষা হলে গিয়ে আসবে হচ্ছে একটা, এক সালে আসে নাই, 16তে আসে নাই, তার মানে এমন হতে পারে যে আপনার 150-200 অঙ্ক করছেন কিন্তু পরীক্ষা হলে একটাও আসে নাই। আচ্ছা, আমরা এখানে অঙ্ক অধ্যায় পর্যন্ত চলে আসছি, তাহলে আমরা আগে এখানে বোঝার চেষ্টা করি যে এখানে কি। এখানে দেখেন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 240 টাকায় আপনার এখন কি করবেন। এখন হচ্ছে আপনি এই যে যে তিনটা অঙ্ক পাইলেন, এই তিনটা অঙ্ক আপনি এখন সমাধান করবেন। এই জিনিসগুলো আপনার এখন সমাধান করবেন। ধরুন আমরা একটু কপি করে কি বোর্ডে নেওয়া যাবে, তো বোর্ডে যদি নেওয়া যায়, ওকে, তো আমাদের বোর্ডে যদি নেওয়া যায় তাহলে আমরা এগুলো একটু দেখি। ওকে, দেখুন আমাদের এই তিনটা প্রশ্ন আমরা পাইছি। এখন এই তিনটা প্রশ্ন থেকে দেখেন আমরা এগুলো এখন সমাধান করব। এটা সমাধান করার পরে আমরা যাব 14তমতে। 14তমতে গিয়ে যদি আমরা প্রশ্নটা পাই এবং মোটামুটি সেটা সমাধান করার মতো হয়, এই সমাধান থেকেই যদি মোটামুটি আমরা এই জ্ঞানটুকু দিয়ে, তিনটা অঙ্কের জ্ঞান দিয়ে যদি আমরা ওইটা সমাধান করতে পারি 14তমতে, বা ধরেন 13, আপনি এভাবে প্র্যাকটিস করবেন 14, 13, 12 পর্যন্ত, ঠিক আছে? এই 2-3টা প্র্যাকটিস করলে আপনি মনে বুঝে যাবেন যে আপনি সর্বশেষ 4-5টা প্র্যাকটিস করলে এর পরেরগুলো পারেন কিনা। তাহলে আপনি মনে কি হলো যে 5টা প্রশ্ন পারলেন এবং আপনি 2-3টা প্রশ্নগুলো মোট কয়টা, 6-7টা প্রশ্ন। এই 6-7টা, বা ধরেন আপনি 10টা প্রশ্ন প্র্যাকটিস করলেন, এই 10টা প্রশ্ন প্র্যাকটিস করার পরে আপনার আর আসলে এর বাইরে করা দরকার নাই। ঠিক এই নিয়মের মধ্যেই আসবে, এর ভিতরেই আসবে, এবং এই জ্ঞানটুকু দিয়ে আপনি পরীক্ষার হলে পারবেন। আপনি যদি গণিত দুর্বল হন তবুও আপনি পারবেন, যদি আপনি এই অল্প অঙ্কের মধ্যে থাকেন। আপনি যখন 150 অঙ্ক করেন তখন আপনি গণিতে দুর্বল, কিন্তু মনে করতেছেন 150 অঙ্ক করছি আমি, পরীক্ষা হলে মিস হবে না, কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু আপনি গণিতের পুরো বেসিক ধারণা আপনার নাই এবং আপনি গণিতে মোটামুটি দুর্বল। সেই জন্য আপনি করবেন হচ্ছে কম, 10টা অঙ্ক করবেন, পরীক্ষা হলে 10টা নিয়মের মধ্যেই আসবে, আপনি একটাই পারবেন। তাহলে আমরা প্রশ্নগুলো একে একে সমাধান করি, এবং সমাধান করার পরে 14তম যে প্রশ্ন আছে এখানে দেখবো যে লাভ ক্ষতির অঙ্ক আছে কিনা এবং সেটাও আমরা করতে পারি কিনা। মানে আপনি এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি। এটা দেওয়া আছে যে 240 টাকায় 12টি কমলা ক্রয় করলাম, আর 200 টাকায় 8টি কমলা বিক্রি করলাম। তো এইটুকু হচ্ছে ক্রয়। তো ক্রয় এবং বিক্রয়ের মধ্যে তো আপনাকে একটু বুঝতে হবে লাভ ক্ষতির মধ্যে। 200 টাকায় 8টি কমলা বিক্রয় করা হলো, তো বিক্রয় করলাম। সো লাভ ক্ষতি নিয়ে আমাদের চ্যানেলে আপনি অনেক ভিডিও পাবেন, বা গণিতের আরও অন্যান্য অনেক ভিডিও আছে যেগুলো খুব শর্টকাট প্রিলিমিনারির জন্য আপনারা দেখতে পারেন, খুবই সহজভাবে করা আছে এখানে। তো আমরা প্রথম হচ্ছে কিনলাম, তাহলে আমরা দেখি যে 12টি কমলা কিনলাম 240 টাকায়, তাহলে একটি কমলা কিনলাম কত। আপনি যখন প্রিলিমিনারিতে করবেন আপনার তো বড় করে করার সময় নেই, তাহলে আমরা একটু এখানে ছোট করে দেখি, এটাকে একটু সম্ভব জায়গা নেই। তাহলে একটা কমলা কিনলাম হচ্ছে 12 দিয়ে 240কে ভাগ করেন, 12 × 2 = 24 আমরা জানি, তাহলে 2-0, তাহলে 20 হচ্ছে আমাদের এক একটা কমলার দাম যেটা আমরা কিনলাম। এবার প্রত্যেকটা কমলা বিক্রি করতেছি কত, 200 টাকা দিয়ে 8টি কমলা বিক্রি করে দিলাম। 200 টাকা দিয়ে আমরা 8টা কমলা বিক্রি করছি। এখন দেখেন আমরা এই 8কে 200 দিয়ে ভাগ করি, 8কে 200 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা জানি 4-25-এ 100, তাহলে 8-25-এ 200, তাহলে আমাদের কত হইতেছে এখানে। আমরা যদি, যারা ওইভাবে পারেন না তারা এভাবে করেন যে 200 ভাগ হচ্ছে 8, তাহলে আপনি এভাবে করেন, 2 দিয়ে ভাগ করেন, এটা 2 দিয়ে ভাগ করেন 100, আর এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করেন, সরি আমরা এখানে 2 দিয়ে ভাগ করছিলাম, এটা হবে 4, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 4-25-এ 100। তাহলে আমরা 25 টাকা দিয়ে বিক্রি করছি। তাহলে দেখেন 20 টাকা দিয়ে কিনলাম একটা কমলা, এবং
আমরা 25 টাকা দিয়ে বিক্রি করলাম একটি কমলা, তাহলে এই একটা কমলার জন্যে আমাদের কিন্তু লাভ হয়েছে কয় টাকা? 5 টাকা। তাহলে আমাদের এই ক্ষতির দুইটা বাদ। দেখেন এখানে খ দেওয়া আছে উত্তর, আসলে উত্তর খ হবে না, কারণ আমরা দেখতেই পারতেছি যে আমরা প্রত্যেকটা কমলায় 5 টাকা লাভ করছি, তার মানে শুধুমাত্র লাভ যেটা সেটাই হবে উত্তর। তো লাভ হলো উত্তর, তাহলে আমাদের 20 টাকায় লাভ হইতেছে কয় টাকা? 5 টাকা। তাহলে আমাদের 1 টাকায় যদি লাভ হয়, 1 টাকায় লাভ হবে কম, 5 ভাগ হচ্ছে ধরেন 20, তাহলে 5 ভাগ হচ্ছে 20। আর আমাদের 100 টাকা, যেহেতু শতকরা হিসাব আমাদের, তাহলে 100 টাকায় কত হবে? 5-এর সাথে আমাদের গুণ হবে কত? 100। তো 5-এর সাথে আমাদের গুণ হবে 100। তাহলে আমরা যদি এইগুলো একটু মুছে দিই, দেখেন, ওকে, মুছে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে, এখন আমরা করি যে আমাদের 20, এটা হচ্ছে 5, 5 20-এ 100, 5 5 হচ্ছে 25, তাহলে 25। দেখেন আমাদের মূলত 25%, যেহেতু আমরা 100 দিয়ে করছি তার মানে 25%। ওকে, 25% হচ্ছে আমাদের লাভ। এই 25% লাভ, আমরা একটা অঙ্ক উত্তর পাইলাম, সেটা হচ্ছে 25% লাভ। কারণ পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী অঙ্কেতে আমাদের কি বলছে? একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। এখন 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, 10% ক্ষতি মানে কি? যে আপনি 100 টাকায় হয়তো একটা জিনিস কিনছেন, 10% মানে আপনি কমে গেছে, যে টাকা দিয়ে কিনছেন তার থেকেও আপনার 10 টাকা কম। যদি 100-র মধ্যে 10, কারণ আপনি হয়তো 90 টাকা দিয়ে হয়তো আপনি কিনছেন। ওকে, বোঝার সুবিধার্থে বললাম। এখন বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, মানে 90 টাকা না দিয়ে সে যদি আরও 45 টাকা বেশি বিক্রি করতো, ধরেন 90 45, তাহলে কত হয়? 135। সে যদি 135 টাকা দিয়ে যদি কিনতো, তাহলে তার লাভ হইতো কত? 5% লাভ হইতো। তো 5% লাভ মানে কত? 5% লাভ মানে 105 টাকা না? 105। এখন দেখেন, সে 5% যদি লাভ করতো, তাহলে পাইতো হচ্ছে 105 টাকা। 105 টাকা দিয়ে সে হচ্ছে গিয়ে 5% লাভ হইতো। যদি 5% আমরা বলতেছি 105। আর যখন আমরা বলতেছি যে 10% ক্ষতি, তখন আমরা সেটাকে বললি হচ্ছে 90। 10% ক্ষতি হচ্ছে 90, 5% লাভ হচ্ছে 105। এইগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস, যেটা মনে রাখতে হবে। আচ্ছা, এই সব অঙ্কের ক্ষেত্রে এই বেসিকগুলো লাগে। আর হচ্ছে যদি বলা হইতেছে যে 45 টাকা হচ্ছে পার্থক্য, তো আমাদের এত কিছু বোঝার চাইতে এই অঙ্কটাকে আমরা আরও সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি পার্থক্যটা দেখেন, আপনার পার্থক্যটা কি? আপনি এইখানে হচ্ছে ক্ষতিতে আছেন, প্রথমে হচ্ছে ক্ষতিতে আছেন, আর এইখানে হচ্ছে আপনি লাভে আছেন। 5% লাভ এবং 10% হচ্ছে আপনি ক্ষতিতে আছেন। তো এই মাঝামাঝি যে অবস্থান, তারা বলছে যে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হইতো, যদি 45 টাকা বেশি হয়ে যাইতো, তাহলে কিন্তু আমি এই ক্ষতি থাকতো না, আমি ক্ষতি থেকে আমি লাভে চলে আসতে পারতাম। কত লাভে? 5% লাভে। এটাই হচ্ছে কথা, যে আপনি যখন 10% ক্ষতিতে বিক্রয় করে ফেলছিলেন, আবার 5% লাভ করতেছেন, এই এতটুকু যাইতো কখন? যখন আপনার বিক্রয় মূল্যটা 45 টাকা বেশি হইতো। তাহলে এই 45 টাকাই হচ্ছে এইটুকের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই অঙ্কটাকে করতে পারি যে 10 আর 5, মূলত এই হচ্ছে 15%, ঠিক আছে? এই 15%-এর যেই পার্থক্যটা, সেটাই হইতেছে 45 টাকা। তাহলে এই 1% সমান কত? 1% হবে 45, নিচে হচ্ছে 15। আর যদি এখন আমরা বলি যে 100%, ওকে, তাহলে এখানে ধরেন হচ্ছে আমরা দিলাম 100। এবার দেখেন 15, 3 15 45, তাহলে 3 আর 1 হচ্ছে 300, তাহলে উত্তর হচ্ছে আমাদের 300 টাকা। তাহলে এই হইতেছে অঙ্ক আমাদের। এরকম অঙ্কের আরও বিস্তারিত আপনি আমাদের ভিডিওতে পাবেন, বিভিন্ন ভিডিওতে, ডেসক্রিপশনেও কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে, দেখেন, একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18% বেশি পাওয়া যায়। আচ্ছা, তিনোটাই পার্সেন্ট হবে না। ওকে, তার মানে এখানে কোনো একটা জায়গায় ভুল আছে। আমরা একটু গুগলে আবার সার্চ দিয়ে দেখি, যেহেতু আমরা সব প্রশ্ন গুগলে সার্চ দেখতেছি, আপনি দেখবেন যে অনেক ভুল পাবেন। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে, আমরা এখানে সার্চ দিই যে একটি দ্রব্য, দেখেন সার্চ দিলেই মূলত চলে আসে এগুলো। আপনাকে একটা দেখাবে, এই যে আপনাকে এখানে দেখাবে। প্রশ্ন হচ্ছে কি, এক্স 18x, তার মানে এটা আসলে পার্সেন্ট হবে না, এটা হবে হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে 18x হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি অঙ্কটা দেখেন যে এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলাম, যে মূল্য পাওয়া যায় এত পার্সেন্ট লাভে বিক্রয় করলাম, এবং সেটা
করলে তার চেয়ে মানে একটা পার্থক্য, মানে একটা পার্থক্য কত 18x টাকা বেশি পাওয়া যায়। এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম। দেখেন আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে গেলে আপনি দেখেন যে একই জিনিস আপনি পেয়ে গেছেন। 4টা প্রশ্ন আমরা দেখছি, 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন রিপিট, একটা আবার আসছে, দ্বিতীয়বার আসছে। তার মানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো রিপিটে হইতে পারে, অথবা এই অঙ্কের যে জ্ঞানটা আছে মানে পার্থক্য হইলে যে কি হয় সেটা আপনি অন্য অঙ্কের মধ্যে খাটাইতে পারবেন লাভ ক্ষতির মধ্যেই। তাহলে একই জিনিস কীভাবে হলো, কিন্তু ভাষাটা কিন্তু ভিন্ন। এখানে দেখেন যে লেখা আছে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ওকে, আপনি এখানে চিন্তা করেন যে x% ক্ষতিতে বিক্রয় করা হলো। ওকে, এখন দেখেন যে 5% লাভ হতো, 5% লাভ হতো। যখন 3% 3x% বিক্রি করলে 3x% লাভ হইতো, কখন হইতো? এই যে এত পার্সেন্ট বেশি পাওয়া যায়, ঠিক আছে, 18x বেশি পাওয়া যায়। কত লাভে বিক্রি করা হয়েছে? এই যে 18x টাকা বেশি পাওয়া যায়, 18x টাকা বেশি, 18x টাকা বেশি। এই দেখেন 45 টাকা বেশি, তার মানে এখানে হচ্ছে 18x টাকা বেশি। পার্থক্যটা হচ্ছে এখানে x দিয়ে দিছে আর ওইখানে সরাসরি মান দিয়ে দিছে। তো আপনি আগের মতো করে মান বসায় করতে পারেন, x এর হিসাব করে করতে পারেন। তো আমরা ধরে নেন হচ্ছে এই ধরেন x এর মান ধরেন 1, আপনার একদম সুবিধার্থে। তাহলে x এর মান ধরেন 1, এর মান ধরেন 1, এখানে ধরেন 18x আছে, x এর মান ধরেন 1, তার মানে এখানে তাহলে নাই। তাহলে দেখেন x% ক্ষতি হলো, আপনার ক্ষতি হলো কত? 1, আর আপনার লাভ হয়েছে কত? 3x%, মানে 3 ইন্টু 1, x এর মান যেহেতু আমরা 1 ধরছি তার মানে 1, তাহলে 3 আর 1 হচ্ছে 4। ওই আগের মধ্যে পার্থক্য হচ্ছে 4, যেটা হচ্ছে 4, এই 4%-এর সমান আমরা কত, যে পার্থক্যটা বেশি হয় কখন? 18x, এর মান ধরছি 1, তার মানে 4% সমান সমান হচ্ছে আমাদের 18। তো 1% আমরা বলি 18 ভাগ হচ্ছে 4, আর আমরা যদি ধরেন হচ্ছে 100% কত বলি, উপরে হচ্ছে গুণ 100। এখন দেখেন 4 25 হচ্ছে 100, এখন হচ্ছে 4 25 100, তাহলে 25 আর 18 গুণ করলে কত হয়? তো আমরা হচ্ছে 25 আর 18 গুণ করেন, 25 এবং 18, এখানে 25 এবং 18 গুণ করেন, আমাদের 8 25-এ হচ্ছে 200, কারণ আমরা একটু আগে কিন্তু অঙ্ক করে আসছি যে 4 25-এ 100, আরও 4 25-এ 100, মানে 8 25-এ 200, আর হচ্ছে 25, তাহলে কত হইতেছে? 0 5, এটা হচ্ছে 4, 450। তাহলে উত্তর হইতেছে 450। দেখেন আমরা কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে একটা জিনিস দেখছি যে গুগল থেকে আপনি যখন সার্চ দিবেন তখন প্রত্যেকটা অপশনেই বা অপশন ভুল হতে পারে, প্রশ্ন ভুল হতে পারে। তাই তাদের যে প্রশ্ন এখানে আছে এটা দেখে অঙ্ক করা শুরু করবেন না, আপনার হয়তো ভুল হতে পারে। এখানে দেখেন যে আপনি খ বারবার মিলানোর চেষ্টা করবেন কিন্তু খ মিলতেছে না। তাই আপনার কাজ হচ্ছে এইটুকু দেখা, এবং আপনার যে জ্ঞান আছে যতটুকু আপনি লাভ এবং ক্ষতির বেসিক জানেন সেটা দিয়ে আপনি অঙ্ক করেন, তাহলেই আপনার জন্য সহজ হবে। তাদের যে উত্তর সাথে মিলাতেছেন, এখানে 18% বানানোর চেষ্টা করতেছেন, তাদের কি জিনিসটা কিন্তু ভুল। তো এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখন আমরা যাই হচ্ছে এই 14তম যে যাই, এটা তো আমরা দেখছিলাম বাদে 14তমতে যাই। 14তমতে যাওয়ার পর আমরা দেখি লাভ ক্ষতির প্রশ্ন কি আছে, আমরা যতটুকু শিখছি তার মধ্যে কোনো জ্ঞান কি কাজে লাগাতে পারি কিনা, এইটা হচ্ছে আপনার মূলত অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার কাজে দেবে। তাহলে আমরা যাই, এটা হচ্ছে লোক এবং এটা হচ্ছে পিতা পুত্র। এখানে হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতি দিয়ে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তো আমরা নিয়ে আসি, ধরেন আমরা আনসার সহ নিয়ে আসি। ওটা এখন হচ্ছে যে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? এখন দেখেন এইখানেও কিন্তু একটা বিষয় আছে, যে একটা পার্থক্য আছে। আমরা একটু আগে কিন্তু পার্থক্য দেখছিলাম, 36 টাকায় আমরা একটু বিক্রি করছি, আগে এগুলো ছিল একটা পার্সেন্ট। আগে ধরে নেন আগের অঙ্কের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আগের অঙ্কের সাথে আমরা একটু মিলানোর চেষ্টা করি, যদি ওকে দেখেন আগের অঙ্কের ক্ষেত্রে দেখেন যে আগের অঙ্কের আমরা এটা একটু পড়ে দিন, যত ক্ষতি হবে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। এই অঙ্কটা দেখেন যে আমরা একটা পার্সেন্টে বিক্রি করছি, আর এখানে হচ্ছে গিয়ে আমরা দেখেন পার্সেন্ট দিই নাই, ওই পার্সেন্টের জায়গায় আমরা বলে দিচ্ছি যে 36 টাকায়, ঠিক আছে। আগে কিন্তু একটা পার্সেন্টে বিক্রি করছি, এবার কিন্তু টাকায় বিক্রি করে দিছি। আবার হচ্ছে এটাকে আরেকবার বিক্রি করছি, হ্যাঁ, এটাকে আরেকবার বিক্রি করছি, কারণ এখানেও তো হচ্ছে আরেকবার দ্বিতীয়বার বিক্রি করা হয়েছে। দ্বিতীয়বার বিক্রি করলে কিন্তু লাভ হয়ে গেছে 5%, এবারও কিন্তু লাভ হয়েছে কি দ্বিগুণ লাভ। আগে কিন্তু 45 টাকা বেশিতে বিক্রি করছি, আর এবার বলে দিছি যে কত টাকা দিয়ে বিক্রি করছি। তো এই হচ্ছে আপনার হচ্ছে পার্থক্য। দেখেন একই অঙ্ক, একই অঙ্কের বেসিক দিয়ে আমরা খুঁজে বের করলাম যে
মূলত একই জিনিস, এখানে পার্সেন্টে দেওয়া, এখানে হচ্ছে টাকায় দেওয়া, এখানে হচ্ছে পার্সেন্টে দেওয়া, এখানে হচ্ছে দ্বিগুণ দেওয়া। তো এই একটা জিনিসের পার্থক্যের বিষয়গুলো আসলে আপনার কোথায় হচ্ছে পার্থক্য হইতেছে। আপনি দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি বলি কীভাবে করি, ৩৬ টাকায় হচ্ছে আমরা বিক্রি করলাম, আর আমাদের ৭২ টাকায় আমরা বিক্রি করলাম। এই ৩৬ টাকায় আমরা একটা বিক্রি করছি, আবার হচ্ছে এখানে হচ্ছে ৭২ টাকায় বিক্রি করছি। দেখেন তাদের পার্থক্যটা কত, আমরা কিন্তু আগের হিসাব করছি যে পার্থক্য, এদের পার্থক্য কত হইতেছে, এদের পার্থক্য হইতেছে আসলে ৩৬ টাকা। এই যে ৩৬ টাকা পার্থক্য হওয়াতেই কিন্তু কি হয়েছে, লাভটা দ্বিগুণ হয়েছে। তো তাদের লাভ কিন্তু আসলে এখানে দ্বিগুণ হয়ে গেছে। তো তাদের লাভ কত হয়েছে, দ্বিগুণ। তো লাভ হয়ে গেছে আসলে মূলত দ্বিগুণ। তো দ্বিগুণ লাভ হলে মূলত তাদের আসলে এই দ্বিগুণ লাভ করছে কখন, ১৮ টাকা। এখন এই দ্বিগুণ লাভ আমরা ২ দিয়ে ভাগ করলাম, ভাগ করলে প্রত্যেক লাভের অংশ কত হলো, ১৮ টাকা করে হলো। ১৮ টাকা একবার লাভ করছে, আবার ১৮ টাকা লাভ করছে। কেন? কারণ হচ্ছে দ্বিগুণ লাভ হয়েছে, ১৮ আর ১৮ যোগ করে তো ৩৬। তো দ্বিগুণ লাভ হয়েছে। এখন দ্বিগুণ লাভটা কখন হয়েছে, যে ৩৬ টাকা প্রথমে বিক্রি করছে, এরপর ৭২ টাকা। এখন দেখেন আমাদের এই জিনিসটার মাঝামাঝি যে অবস্থান, আমরা মাঝামাঝি যে অবস্থান, এই মাঝামাঝি অবস্থানের জায়গাতে আমরা আছি। দেখুন এটা হচ্ছে তার হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, এই বিক্রয় মূল্যতে সে কিন্তু ১৮ টাকা বেশি লাভ করছে। তা ১৮ টাকা বেশি লাভ করছে, তো ওই ১৮ টাকা আমরা কমাই। ৭২ থেকে যদি আমরা ১৮ বাদ দিয়ে দিই তাহলে কত হয় বলেন তো? ৭২ থেকে ১৮ বাদ দিয়ে দিই, ১২ থেকে ৮ বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের ৪, আর এখানে হচ্ছে ২, তাহলে ৭ থেকে ২ বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের ৫। আবার ধরেন আমরা এই ৩৬-এর সাথে হচ্ছে ১৮ যদি যোগ করি, এটার সাথে যদি আমরা ১৮ যোগ করি তাহলে আমাদের এখানে কত হয়, ৮ আর ৬ হচ্ছে ১৪, ৪ হাতের হচ্ছে ১, ২, ৩ আর ২ হচ্ছে ৫, ৫৪। সো এই ৫৪ টাকা দিয়ে আসলে মূলত এদের মেইন কাজ। তাহলে এই অঙ্কটা আমাদের এই দুইটার মধ্যে এখন পার্থক্য দেখেন, বোঝার চেষ্টা করেন যে এখানে দেখেন ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, এখানে কিন্তু একটা ক্ষতি আছে। 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় এখানে পার্সেন্টেজে করছে, এখানে টাকায় বিক্রি করছে। এখন এইখানে হচ্ছিল লাভ, আর এখানে হচ্ছে গিয়ে আপনার একটা লাভ হয়ে গেছে পরবর্তীতে। এই লাভটা কেন হয়েছে, ৭২ টাকায় সেটা আবার বিক্রি করছে, সে ৭২ টাকা আবার বিক্রি করছে, আর এখানে কিন্তু ৪৫ টাকা বেশিতে বিক্রি করছে। যাই হোক, মানে সে পরের বার এটাও বিক্রি করছে, কিন্তু সেখানে হচ্ছে পার্সেন্টেজে লাভ হয়েছে, এখানে টাকায় বিক্রি করছে, সেখানে হচ্ছে লাভটা দ্বিগুণ হয়েছে। তাহলে মূলত দেখেন দুইটা অঙ্কই কিন্তু একই জিনিস, কথাটা একই, শুধু পার্সেন্ট এবং টাকার যে পার্থক্য সেটাই হচ্ছে এখানে পার্থক্য, আর কিছু নেই। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। এই যত তত নিয়ে আমাদের একটা ভিডিও আছে, খুবই ইজি, আপনার সেটা লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে পাবেন। যে দেখেন আমরা এখন দেখি যে এখানে যত এবং তত বলতে বোঝায় মানে যতটুকু ক্ষতি হয়, লাভ কিন্তু বলছে ততটুকু হয়, তারপরে আবার দ্বিগুণ লাভ হয়ে যায়। মানে ধরেন এতটুকু হচ্ছে তার ক্ষতি, সে বলছে যত ক্ষতি হয় এটা বিক্রি করলে তার দ্বিগুণ, এই তার দ্বিগুণ, এইটার দ্বিগুণ লাভ হইতেছে, এইটুকু লাভ হইতেছে, আবার এতটুকু লাভ হইতেছে, বুঝতেছেন? দ্বিগুণ লাভ কিন্তু ১ গুণ, এটা ১ গুণ। তাহলে মূলত কয় গুণ, এখানে দেখেন ১, আর এখানে ১, আর এখানে ১, মানে এখানে হচ্ছে দ্বিগুণ লাভ, আর এখানে ১ গুণ ক্ষতি। এই যে পার্থক্যটা দেখেন কত, যে ৩৬ টাকায় সে যখন বিক্রি করছে তখন কিন্তু তার এতটুকু ক্ষতি হয়েছে। তো আমরা আগের যে অঙ্কটাতে করে আসছিলাম, এখানে দেখেন আমাদের যদি ১০০ টাকা ছিল, তখন আমাদের 10% ক্ষতি হইলে আমরা ৯০, যখন ক্ষতি হইতো কত পার্সেন্ট, 10%, মানে যতটুকু ক্ষতি হইতো এই ৯০ সাথে ১০ যোগ করলে কিন্তু আমরা কি পাইতাম, ক্রয় মূল্য, কেনার মূল্যটা পাইতাম। তাহলে এখন দেখেন আমাদের ৩৬ টাকায় যেহেতু আমরা এটা বিক্রি করছি এবং আমাদের ক্ষতি হয়েছে, এই যতটুকু ক্ষতি হয়েছে ১ গুণ ক্ষতি হয়েছে, তাহলে ৩৬-এর সাথে যদি আমরা এইটুক একটা মান পাওয়ার পরে এটা যদি যোগ করি, তাহলে আমাদের একটা কি আসবে, ক্রয় মূল্য আসবে। একটা ক্রয় মূল্য পাইলাম। আমরা ক্রয় মূল্য আরেকভাবে বের করতে পারি, যে ধরেন আমরা এখানে কত হচ্ছে ৭২ টাকায় যখন আমরা কি করছি, বিক্রি করে দিছি, তখন আমাদের দ্বিগুণ লাভ হয়েছে, তাহলে লাভ হয়ে গেছে। আমাদের যখন লাভ হবে তখন আমরা কি করব, যেই টাকাটা আমরা পাইছি সেখান থেকে যদি লাভ বাদ দিয়ে দেই, এই লাভ যদি এই দ্বিগুণ এইটুকের যে মান আছে সেইটুক যদি আমরা বাদ দিয়ে দেই, তখন আমরা কি পাবো, এখানে আরেকটা ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য আপনি যে কোনো ইচ্ছা বের করতে পারেন, এভাবে বের করে দিতে পারেন, এভাবে বের করে দিতে পারেন। এখন আমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করি। এই ৩৬ থেকে সে ৭২ পর্যন্ত যতটুকু গেছে, ততক্ষণে তার এইখানে যতটুকু ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়েছে। মূলত কয় গুণ লাভ হয়েছে, ৩ গুণ লাভ হয়েছে। তাহলে ১, ১, ১, ৩, মূলত হচ্ছে ৩ গুণ তার হয়ে গেছে কি
1 গুণ ক্ষতি 2 গুণ লাভ মিলিয়ে মূলত হচ্ছে কত 3। আর হচ্ছে আমরা এইখানে পার্থক্য দেখেন 72 থেকে 36 বাদ দিলে কত হয় 36, এটা কিন্তু বিয়োগ করতে হবে 72 থেকে 36, কারণ এইটুকুর পার্থক্যের জন্যই কিন্তু এই গুণটা হয়ে গেছে। তাহলে কত 72 থেকে 36 বাদ দিলে 36। এখন এই 3 দিয়ে ভাগ করে দেন, তাহলে কত হইতেছে 3 বারং 36। তাহলে এই যে 12 দেখেন, এখন আপনি চিন্তা করেন যে এখান থেকে 12 1 গুণ, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12, এই যে বোঝার চেষ্টা করতে হবে যে কি হইলো। আপনার যতটুকু ক্ষতি হইলো তার দ্বিগুণ কিন্তু লাভ হয়েছে, 1 গুণ এবং দ্বিগুণ। এখন কিন্তু ক্লিয়ার আসছে যে যতটুকু ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়ে গেছে। এখন আপনার এই অঙ্কটুকু চলে আসছে 36 আর 12 যদি যোগ করি তাহলে আমাদের হয় 48, তাহলে আমাদের উত্তর হবে 48। আমরা এখানেও করতে পারি 72 থেকে যদি আপনি আমাদের কত বাদ দেন 12 আর 12 মিলে কত হয় 24। তা আপনি যদি 72 থেকে যদি 24 বাদ দেন তাও আসবে আপনার 48। তাহলে 48 হচ্ছে আমাদের উত্তর। তাহলে যত তত অঙ্কগুলো ঠিক এভাবে করতে হয়। যদি এই অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ না হয়ে যদি হচ্ছে তত লাভ হয় বলতো, যদি তত লাভ হয় বলতো তাহলে আমরা কি করতাম এটাও একটু দেখাই দিই। যদি ধরেন হচ্ছে তত লাভ হইতো তখন কিন্তু আমাদের অঙ্কটা ঠিক এভাবে আসতো যে আমরা বলি দেখাই দিই। তত বলতে যতটুকু লাভ, এখান থেকে যতটুকু হচ্ছে ক্ষতি ততটুকু লাভ, এর কিন্তু বেশি না, এর কিন্তু বেশি হয় না। তাহলে এটা হচ্ছে 1 গুণ এবং এখানেও 1, এটার 1 1 2, তাহলে কত হচ্ছে 2। তাহলে পার্থক্য কত 72 থেকে 36 বাদ দিলে 36। এখন আপনি 2 দিয়ে ভাগ করেন কত 18 দুগুণে 36, এখানে হচ্ছে 18। দেখেন যতটুকু ক্ষতি ততটুকু লাভ, আমরা যদি যত তত দিয়ে করি ততটুকু লাভ। তাহলে এটার সাথে আপনি 36-এর সাথে 18 যোগ করেন, এটা যোগ করলে আমাদের যে একটা আসবে সেটা একটা ক্রয় মূল্য, আর 72 থেকে 18 বিয়োগ করলে আরেকটা ক্রয় মূল্য। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে বের করতেন। তাহলে দেখেন আমরা 4টা অঙ্ক করলাম, এই 4টা অঙ্ক করলাম, এই 4টা অঙ্ক থেকে আমরা মূলত দেখলাম যে একটা জিনিস মূলত 3 বারই চলে আসছে। হিসাব করা যায় যে একই টপিক মূলত 3 বারই চলে আসছে আমাদের। একই টপিক আমাদের কয়বার চলে আসছে 3 বার। সো আমাদের একই টপিক 3 বারই চলে আসছে। আমরা একটু দেখি যে এই একই টপিক এখানে এটার সাথে মিল আছে, এটাতেও মিল আছে, এবং এটা পার্সেন্টেজ জায়গায় এখানে টাকা হিসেবে আসছে। এবং এই অঙ্ক দুইটা করার ক্ষেত্রে আমরা যত তত যে একটা অঙ্ক আছে এখানে একটা কনসেপ্ট জানতে পারলাম, এটা একটা জানতে পারলাম, এখান থেকে যে বিক্রি করলে যে ক্রয় মূল্যটা কীভাবে বের করে জানতাম। মানে আপনি যখন অ্যানালাইসিস করে ঠিক এভাবে অঙ্কগুলো করবেন। আমরা দেখেন 4টা অঙ্ক করছি এবং 4টা অঙ্কের ক্ষেত্রে মোটামুটি এই অধ্যায়ের অর্ধেক টপিক আমাদের শেষ। আপনি যদি এরকম আরও 4 থেকে 5টা অঙ্ক করেন তাহলে এই অধ্যায়ের মূলত সব টপিকে আপনার কাভার হয়ে যাবে। এরপরে আপনি আপনার এই জ্ঞানটা আছে সেই জ্ঞানটা দিয়ে আপনি পরীক্ষা হলে মোটামুটি সবগুলো সমাধান করতে পারবেন। তাহলে ঠিক এভাবে আপনি অ্যানালাইসিস করে পড়বেন। আমাদের এই চ্যানেলে আপনি অ্যানালাইসিস ভিত্তিক আরও অনেক ভিডিও পাবেন। এছাড়াও আমরা গণিতের যেই টপিকগুলো সিরিয়াল ওয়াইজ আমরা ভিডিও দিব, এবং শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যত ভিডিও প্রয়োজন আমরা ঠিক তত ভিডিও দিব। আপনাদের আরও কোন গণিতের সমস্যা, আপনার দুর্বলতা আছে সেগুলো সম্পর্কে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমরা সেই ধরনের ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এখানে যত ধরনের ভিডিও থাকবে সবই অন্যান্য জায়গায় হয়তো আপনি কিছু টাকা দিয়ে কোর্স করেন, সেগুলো এখানে সবই ফ্রি পাবেন এবং পুরোপুরি প্রিমিয়াম জিনিসই ফ্রি পাবেন। সো এইখানে আপনি যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনার আর গণিতের জন্য কোনো কোর্সের বা টাকা খরচ করার প্রয়োজন হবে না, অন্তত 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।